আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডে ইউনিট ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চবি ডি ইউনিটে ভর্তি পরীক্ষার অর্থাৎ বিগত বছরগুলোতে যে ভর্তি পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করে সেই আলোকে বেশ কিছু প্রশ্ন আমরা এখন প্র্যাকটিস করব। আমরা একটু সাজেশন অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করব যে অংশগুলো থেকে বিগত বছরে 24 ইউনিটে বেশ প্রশ্ন এসেছে। তো আমরা মোট 60টা এমসিকিউ সলভ করবো এবং প্রত্যেকটা এমসিকিউ ঠিক কোথা থেকে এসেছে বিগত বছরগুলোতে ঠিক একই জায়গা থেকে এমসিকিউ গুলো নেওয়া হয়েছে। আর আমি বারবার করে যে বিষয়গুলো বলবো পড়ার জন্য, এই বিষয়গুলো যদি তোমরা পড়ো আশা করি তোমরা 24 ইউনিট ভর্তি পরীক্ষায় খুব ভালো করবে বাংলা অংশে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নে বলা হয়েছে তারুণ্য প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য, এই ভাবের প্রতিফলন পাওয়া যায় কোন চরণে? প্রশ্নটা কোথা থেকে এসেছে? কবিতা থেকে। কোথা থেকে এসেছে? কবিতা। কবিতা। এখন কবিতার কেমন ধরনের প্রশ্ন? ডিরেক্ট লাইন থেকে প্রশ্ন এসেছে এমন কিন্তু না। কোথা থেকে প্রশ্নটা এসেছে? লাইনের ব্যাখ্যা। এখন ব্যাখ্যা আমরা কোথায় পাই? শব্দার্থ অংশে। শব্দার্থ অংশে আমরা পাই। তোমরা যারা আমাদের 100 এমসিকিউর লাইভ ক্লাস হয়েছিল, আমাদের একটা ফ্রি লাইভ ক্লাস, আমরা আশা করি যে তোমরা ক্লাসটা দেখেছো। তো ওই ক্লাসে দেখবে আমি বারবার কিছু কথা বলেছিলাম যে সোনার তরী কবিতা, সোনার তরী কবিতা 18 বছর বয়স কবিতা। 18 বছর বয়স। এই কবিতাগুলোর শব্দার্থ অংশে অনেক বড় বড় ব্যাখ্যা দেওয়া আছে কিছু কিছু চরণের। যেমন কোন সোনার তরী কবিতা যদি আমরা খেয়াল করি, কোনটা দ্বারা আসন্ন মৃত্যুর অনিবার্য ইঙ্গিত প্রকাশ করা হয়েছে, কোনটা দ্বারা কোন চরণ দ্বারা নির্মোহ শিল্পলোকের মহালোকে মহাকালের প্রকাশ পেয়েছে, এই টাইপের যে প্রশ্নগুলো কিন্তু ছবিটি ইউনিট ভর্তি পরীক্ষায় আসতে পারে। ঠিক এখানেও বলেছে তারুণ্য প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য। 18 বছর বয়স কবিতার শব্দার্থে প্রতিটা চরণের অনেক ব্যাখ্যা আছে। এখন এই ব্যাখ্যাটা কোন চরণে আছে? সর্পে আত্মাকে শপাতের কলা হলে, এটা দ্বারা কি অজানাকে জানবার ইঙ্গিত দেয়, নাকি তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা? এই যে দেখো, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা, এটা যদি তুমি ব্যাখ্যা পড়ো তাহলে ব্যাখ্যায় কিন্তু এমন ছিল যে সমাজের চারিদিকের যে বিরাজমান কি, বিরাজমান যে অন্যায় অত্যাচার দেখে, অন্যায় অবিচার এগুলো দেখে যুবকদের মনে কি একটা যন্ত্রণা চলে আসে। এদেশের বুকে 18 অসুখ নেমে, 18 অসুখ নেমে বলতে কি, 18 বছর বয়সে যে তারুণ্য, যে যৌবন শক্তি, এটা যেন সকল বয়সের মানুষের মধ্যে বিরাজ করে, কবি সেই আশাবাদ ব্যক্ত করেছেন। আর এই যে প্রশ্নটা ছিল এ দেশের এ বয়স জানে রক্তদানের পূর্ণ, এটা দ্বারাই আসলে, এটা দ্বারাই অজানাকে জানবার জন্য এবং যে অজানাকে জানবার জন্য যে প্রাণ দিয়েছে 18 বছর বয়সের যুবকেরা, সে বিষয়টা বোঝানো হয়েছে। দেখো আমরা একটু বইয়ের ব্যাখ্যাটা দেখি। এখানে দেখো বইয়ে সুন্দর করে লেখা ছিল, এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখানে দেখো ব্যাখ্যায় কি দেওয়া আছে, দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়, প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তাই এ বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে। এই টাইপের প্রশ্ন চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের করণীয় এখন কি? প্রতিটা কবিতার শেষে শব্দ অর্থে অংশের যে ব্যাখ্যা দেওয়া আছে, কিছু কিছু চরণের ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যাগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। কার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল? প্রশ্নটা কোথা থেকে এসেছে? আমাদের নাটক থেকে এসেছে। কোন নাটক? আমাদের যে একটাই নাটক আছে, সিরাজউদ্দৌলা থেকে। দেখো, এই প্রসঙ্গটা যদি আমরা একটু কল্পনা করার চেষ্টা করি, যখন সিরাজউদ্দৌলা আহ, তার সভাসদদেরকে ডেকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে, তোমরা অনেকেই জানো, তাদের ভাষায় এটা অপমান অপদস্থ। অপদস্থ অর্থাৎ তার যে একজন প্রজার উপর নির্যাতন করা হয়, এজন্য অর্স বা আরো কয়েকজনকে ডেকে, সাথে সাথে কিন্তু মির্জাফর আসের নানাভাবে তারা মনে করে যে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদেরকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ দিচ্ছে, কেউ তার ধর্মীয় বিধান অনুযায়ী শপথ নিচ্ছে। এই জিনিসটা তাদের কাছে মনে হয়েছিল কি তাদের অপমান। তখন তারা সিরাজের বাসভবন থেকে বেরোয় কি করেছিল, সিরাজের দরবার থেকে বেরোয় নিজের আড়াল থেকে গিয়ে আলাপ শুরু করেছিল। সেই আলাপের সময় কিন্তু একজন ব্যক্তি বলেছিল যে আমার চোখে কি হয়েছিল, কেয়ামতের ছবি ভেসে উঠেছিল। এই কথাটা আসলে কে বলেছিল? রায়দুল্লাহ, রাজবল্লভ, জগৎ শেঠ, নাকি মীর জাফর? কে বলেছিল? রাজবল্লভ। এখন আমরা কোন অংশে এটা আছে সেটার ব্যাখ্যা একটু দেখি। দেখো মীর জাফর কি বলতেছে। মীর জাফর বলতেছে, দেখো,
না শেঠজি, হতাশ হওয়ার, এই জগৎ শেঠ প্রথমে কি বলেছেন দেখো, সিপাহ সালার বড় বেশি হতাশ হয়েছেন। সিপাহ সালার বলতে কাকে বোঝাচ্ছে? মীর জাফরকে বোঝাচ্ছে। না শেঠজি, হতাশ হওয়ার প্রশ্ন তো নয়। আমি নিস্তব্ধ হয়েছি আগ্নেয়গিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছে। এই যে আগ্নেয়গিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছে, এটা বেসিক্যালি কিন্তু পরীক্ষা এসেছে এর আগেও। এর কথাটা কে বলেছিল? মীর জাফর বলেছিল যে সে আগ্নেয়গিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে ওঠার জন্য তৈরি হচ্ছে। বুকের ভেতর আকাঙ্ক্ষা আর অধিকারের লাভা টগবগ করে ফুটে উঠেছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে। এবার আমি আঘাত হানবই। রাজবল্লভ কি বলছে দেখো, শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। পদস্থ কেউ হলে মানের মর্যাদা বুঝতো, কিন্তু মোহনলালের মতো সামান্য একজন যখন সিপাহী যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো, তখন আমার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল। তাহলে কার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠলো? রাজবল্লভের। এমন গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আছে নাটক থেকে, সেই অংশগুলো আমাদেরকে একটু দেখতে হবে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো, সবকিছু নষ্টদের অধিকারে যাবে কোন ধরনের সাহিত্যকর্ম? সবকিছু নষ্টদের অধিকারে যাবে, দেখো সাহিত্যকর্ম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, দেখবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে এমন কতিপয় সাহিত্যিকদের নিয়ে বেশ কিছু আলোচনা আমরা দিয়েছি, তোমরা এটা দেখতে পারো। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন আসে। যেমন সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা কি? এটা একটা কাব্য গ্রন্থ। এটা কি? একটা কাব্যগ্রন্থ। দেখো, সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা হলেন কে? হুমায়ুন আজাদ। এই কাব্যগ্রন্থটি 1985 সালে ঢাকার আগমনী প্রকাশনী থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব, 4 নম্বর প্রশ্ন। দেখো, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? দেখো, আমি তোমাদেরকে কিন্তু বলেছি, যখন বানান গুচ্ছ থাকবে, অর্থাৎ একাধিক বানান থাকবে, বিশেষ করে 3টার মতো বানান থাকবে, তখন তুমি কখনোই প্রত্যেকটা বানান ধরে ধরে পড়তে গেলে কিন্তু তোমার আসলে অনেক সময় চলে যাবে। তুমি কি করবা? একটা গুচ্ছে একটা বানান অশুদ্ধ আছে মানে কি, ওই গুচ্ছ ধরেই অশুদ্ধ, ওই গুচ্ছের আর বাকি বানানগুলোর দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন এখানে মহত্ব বানান অশুদ্ধ আছে, বাকি বানানগুলো কি আছে আমরা দেখবো না, ওটা ভুল, পুরো গুচ্ছ ধরেই ভুল। সমীচীন ঠিক আছে, সংস্রব ঠিক আছে, সত্তা ঠিক আছে, তিনোটাই বানান ঠিক আছে। মরুদ্যান বানানে ভুল আছে, বাকিগুলো আর দেখবো না কি আছে। দেখো, অপরাহ্ন বানানে ভুল আছে, বাকিগুলো আর দেখবো না কি আছে। তার মানে কি, 3টা গুচ্ছ ভুল হলো, তাহলে একটা গুচ্ছ কি হলো? শুদ্ধ হলো। এখন ভুল বানানগুলো শুদ্ধ রূপ দেখো। মহত্ব বানান কিভাবে হবে? দেখো, এই বানানগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। মহত্ব, মহত্ব বানানটা দেখে রাখবা, মহীয়সী নারীরকে, মহীয়সীটা আমরা এইচএসসি বোর্ড পরীক্ষায় বারবার দেখেছো। মরুদ্যান বানান, ভস্য বানান, উচ্ছ্বাস বানান, অপরাহ্ন বানান, সস্ত্রীক বানান। সস্ত্রীক বানানে এখানে কিন্তু দন্তস্বয় ব দেওয়া ছিল প্রশ্নে আসলে। তাহলে আমরা 4টা প্রশ্ন কিন্তু দেখলাম। কোনটি বিশেষ্য পদ? এই টাইপের প্রশ্ন আসতে পারে, খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্ন অনেক সময় আমাদের পরীক্ষায় আসতে পারে। অবজ্ঞাত, অজ্ঞাত, অবজ্ঞা, অবজ্ঞা, এখানে বিশেষ্য পদ কোনটা? অবজ্ঞা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ তাহলে কোনটা? অবজ্ঞা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মাসি পিসি গল্পটি কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে? কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই টাইপের প্রশ্ন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আসে। ইভেন গত বছর একটা প্রশ্ন এসেছে, তোমার বইয়ের একটা সিলেবাসভুক্ত একটা গল্প দিয়ে বলা হয়েছে গল্পের লেখককে। এমন প্রশ্ন এসে থাকে। এই জন্য তোমাকে যেটা করতে হবে, প্রতিটা গল্প কবিতা কোন কাব্যগ্রন্থ বা কোন গল্পগ্রন্থ বা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই মুখস্থ করতে হবে। আর কবিতার ক্ষেত্রে কোন কবিতা কোন ছন্দে রচিত হয়েছে এগুলো মুখস্থ করতে হবে। তো মাসি পিসি কোন গল্পগ্রন্থে সংকলিত হয়েছিল? প্রাগৈতিহাসিক সরীসৃপ সমুদ্রের স্বাদ, এটা কোন গল্পগ্রন্থে? পরিস্থিতি। আমরা একটু ব্যাখ্যাটা দেখি। দেখো, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। কোন সংখ্যায়? চৈত্র সংখ্যায়। এই সংখ্যাটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ কি, বিভিন্ন গল্পর কিন্তু বিভিন্ন সংখ্যায় প্রকাশের কথা বলা আছে। যেমন বিলাসী যখন আমরা পড়েছিলাম, বিলাসী গল্প যদি আমরা একটু চিন্তা করি, বিলাসী যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম কি, বৈশাখ সংখ্যায়। বৈশাখ সংখ্যায়। এই জন্য এই সংখ্যাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, সংখ্যাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। কোন গল্পগ্রন্থে? পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শব্দজোড়টি বিপরীতার্থক নয়? তোমরা অনেক সময় কিন্তু প্রশ্নের ক্ষেত্রে এই নয়টা খেয়াল করো না, দ্রুত পড়ে চলে যাও, দেখা যায় যে নয় লেখা আছে বাট নয় তুমি খেয়ালই করো নাই। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। বিকাশ, বিনাশ, দুইটাই বিপরীত শব্দ, তাহলে এটা বিপরীতার্থক হচ্ছে না। বিপরীতার্থক হচ্ছে, তাহলে আমাদের কি চাইছে? বিপরীতার্থক নয়।
প্রসাদ মানে আনন্দ উল্লাস, রোষ, একটু কষ্ট পাওয়া, রাগান্বিত হওয়া, তাহলে এটা হচ্ছে না। বিপন্নতা, বিপদগ্রস্ত, দুইটাই কিন্তু প্রায় সমর্থক শব্দ, এটা কিন্তু আসলে বিপরীতার্থক না, দুইটাই কি সমর্থক শব্দ, তাহলে আমাদের এটাই শব্দ উত্তর হচ্ছে, প্রশ্নের উত্তর হচ্ছে পাপানিরে, এটাও কি বিপরীতার্থক শব্দ, তাহলে উত্তর কি হচ্ছে 3 নাম্বারটা। খোলা নলসে বদলানো বাগধারাটির অর্থ কি? বাগধারা থেকে কিন্তু প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় আসবে, চট্টগ্রামেও বাগধারা থেকে প্রশ্ন আসে। এটা অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা, নাকি ছটফট করে, নাকি আমূল পরিবর্তন, নাকি অপদার্থ লোক? এটা কি হবে? আমূল পরিবর্তন। অপদার্থ লোক, অকাল কুষ্মাণ্ড যেটা আছে, এটাও কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা আমাদের এসেছে। দেখো, ইনসাফ কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ, এই প্রশ্ন আমাদের আসবে। আমরা কিন্তু ক্লাসে বলেছি যে চট্টগ্রামের জন্য, বিশেষভাবে চট্টগ্রামের জন্য কোন ভাষার শব্দ, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিগত বছরগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতে হবে, বিগত বছরগুলোর প্রশ্ন দেখতে হবে, ভর্তি পরীক্ষার পাশাপাশি বিসিএস এর প্রশ্নগুলো দেখতে পারো তোমরা। এগুলো দেখলে কোন ভাষার শব্দ, এই টাইপের প্রশ্ন তুমি হুবহু কমন পেতে পারো। তাহলে ইনসাফ কোন ভাষার শব্দ? ইনসাফ হচ্ছে আরবি ভাষার শব্দ। আর ইনসাফ শব্দের অর্থ কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন রচনায়? সোনার তরী, প্রতিদান, তাহার এই পরে মনে, মানব কল্যাণ। প্রশ্নটা আমরা কোথায় পাবো? প্রশ্নটা পাবো পাঠ পরিস্থিতি অংশে। যে গল্প কবিতা থেকে নেওয়া হয়েছে তার পাঠ পরিস্থিতি অংশে আমরা এটা পাবো। প্রকৃতি আর মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন রচনায়? তাহার এই পরে মনে, এই রচনায় প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে। দেখো, তাহার এই পরে মনে কবিতাকে কি বলা হয়? সংলাপ ধর্মী রচনা। কি ধর্মী রচনা? সংলাপ ধর্মী রচনা। এটা 1935-এ মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এখানেই বেসিক্যালি কি হয়েছে? প্রকৃতি আর মানব মনের সম্পর্কের দিকটা বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে তাম্বুল ও রাতুল হইল অধর পরশে, অর্থ কি? দেখো, এই প্রশ্নটা এসেছে বেসিক্যালি আমাদের পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পদ্মাবতী কাব্য। পদ্মাবতী কে লিখেছেন? মহাকবি আলাওল লিখেছেন। আলাওল। যদিও আলাওল কি করেছিলেন, এটা অনুবাদ করেছিলেন। অনুবাদ। এটার মূল লেখক বলা হয় মালিক মোহাম্মদ জাইসি। জাইসির কি পদুমাবাদ কাব্য। পদুমাবাদ কাব্য থেকে এটা অনুবাদ করা হয়েছিল। তো ওই কাব্যের পদ্ম, যখন পদ্মাবতীর বর্ণনা দেওয়া হয়, বর্ণনার একটা অংশে কিন্তু এই কথাটা বলা আছে যে তাম্বুল রাতুর হইল অধর পরশে, অর্থাৎ কি ঠোঁটের পরশে পান লাল হলো। পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার ওপর বসে রইল। এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? এই প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের লাল সালু উপন্যাস থেকে। উপন্যাস থেকে আমাদের একটা প্রশ্ন আসলে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই ঘটনাটা আসলে কখন ছিল? একদম নাটকের ওই উপন্যাসের শেষ অংশের দিকে আমরা যখন দেখতে পাই যে আমাদের মজিদ জমিলাকে শাস্তি দেওয়ার জন্য তাকে যে মাজারে বেঁধে রেখে আসে, এই বিষয়টার পরে রহিমা বিষয়টা খুব কষ্ট পায়, সে বিষয়টা মেনে নিতে পারে না। তখন সে যখন মজিদ ঘরে ফিরে আসে, কিন্তু দেখা যায় সে বসে আছে চুপচাপ, এই মধ্যরাতের স্তব্ধতার মাঝে সে ঘরের দাওয়ার সামনে বসে রইল। এটা আসলে মূলত কে ছিল? এটা ছিল রহিমা। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফেরি টেইল শব্দের বাংলা পরিভাষা কি? পারিভাষিক শব্দ, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যই আসলে গুরুত্বপূর্ণ। এটা কি কথা সাহিত্য, রূপকথা, লোকগীতিকা, নাকি গীতিনাট্য? এটা কি হবে? এটা হবে রূপকথা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রচনার প্রেক্ষাপটে কোন বিষয়টা অনুপস্থিত? এখানে কি বলা হয়েছে? কোন বিষয়টা অনুপস্থিত? প্রশ্নটা আমরা কোথায় পাবো? পাঠ পরিচিতি অংশে। পাঠ পরিচিতি অংশের ডান সাইডের একটা পেজে, মানে পাঠ পরিচিতির 2টা পেজ বর্ণনা, প্রথম পেজের একদম শেষের দিকে দেখবা বর্ণনা আছে যে আমি কিংবদন্তির কথা বলছি রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির ইতিহাস, বাঙালি সংগ্রামের ইতিহাস, মানবিক উদ্ভাসনের অনিন্দ্য বহিঃপ্রকাশ, এই 3টাই আছে। কিন্তু রচনার প্রেক্ষাপটে হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহারের কথা বলা নেই। যে কোনো কবিতাকে সুন্দর করতে গেলে চিত্রকল্পের ব্যবহার জরুরি।
কিন্তু এই কবিতার রচনার প্রেক্ষাপটে কিন্তু চিত্রকল্পের ব্যবহারের কথা বলা নেই। প্রেক্ষাপট কিন্তু এই তিনটা বিষয়। প্রেক্ষাপট হচ্ছে বাঙালি সংস্কৃতির ইতিহাস, বাঙালি সংগ্রামের ইতিহাস, মানবিক উদ্ভাসনের অনিন্দ্য বহিঃপ্রকাশ। পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বঙ্গভঙ্গ কোন সমাসের উদাহরণ। সমাস থেকে প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সহজ সহজ প্রশ্ন আসে, যেটা এইচএসসি তে আমরা পড়ে এসেছি। বঙ্গভঙ্গ কি? বঙ্গকে ভঙ্গ, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। বঙ্গকে ভঙ্গ, তাহলে এটা কি হলো আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তুমি কখন এলে এর ভাব বাচ্যের রূপ কি? ভাব বাচ্যের ক্ষেত্রে আমরা কি দেখি? প্রথমত ক্রিয়াই প্রাধান্য পাই। ক্রিয়াই প্রাধান্য পাই ভাব বাচ্যের ক্ষেত্রে। তো তুমি কখন এলে এর ভাব বাচ্যের রূপ কি? কখন এসেছো তুমি, কখন আসা হলো। তুমি এসেছো কখন বা তুমি কখন এসেছিলে, এটা কি হবে? কখন আসা হলো। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বিষয় ও আঙ্গিকের সৌকার্যে বাংলা সাহিত্যের অনন্য সংযোজন কোনটি? কোথা থেকে নেওয়া হয়েছে? পাঠ পরিচিতি অংশ। কোনটার পাঠ পরিচিতির অংশ এটা? এটা কি আমাদের অপরিচিতা আছে, বিলাসী আছে, সোনার তরী আছে, নাকি কিংবদন্তির কথা বলছি? দেখো, অপরিচিতার কথা সুন্দরভাবে বলা আছে যে আহ, শিক্ষিত হয়েও মনস্তাপে ভেঙে পড়া এক যুবকের বর্ণনা দেওয়া আছে। এছাড়াও গল্পের পাঠ পরিচিতির একদম শেষ দিকে কিন্তু একটা কথা বলা আছে, যে এখানে কি নারীর পুনর্জাগরণ বা নারীর জাগরণের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। বিলাসী গল্পে মানবীয় প্রেম দেখানো হয়েছে। সোনার তরী একটা রূপক ধর্মী কবিতা। এখানেও আসলে আহ, বিষয় আঙ্গিকের সৌকার্য প্রকাশ পায় নাই। আমি কিংবদন্তির কথা বলছি। এই রচনাটাই মেইনলি কি হয়েছে? বিষয় ও আঙ্গিকের সৌকার্যে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। আর আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে। গদ্য ছন্দে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। সেই এখানকার কর্তা সর্বে সর্বা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে একজন ব্যক্তির কথা বলা আছে। কার কথা? সে কি মজিদ, নাকি খালেক ব্যাপারী, নাকি অনুপমের মামা, নাকি যোগু? প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি থেকে। মাসি পিসি থেকে নেওয়া হয়েছে। মাসি পিসি গল্পের নায়িকা কে ছিল মূলত? আল্লাদি। আর আল্লাদির স্বামীর নাম কি ছিল? যোগু। যে কি করতো? আল্লাদিকে খুব নির্যাতন করতো। এজন্য কি মাসি পিসি কিন্তু তাকে স্বামীর বাড়ি পাঠাইতে চায় না আর। কিন্তু বলেছিল যদি স্বামী ওকে নিতে আসে তখন কি এমন গদগদ ভাব দেখাবে যে তাকে দেখে যেন ওরা খুবই আনন্দিত। আর সেই এখানকার কর্তা, এখানকার সর্বাকার কথা বলা হয়েছে, যোগুর কথা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় বাক্যটি সরল বাক্য রূপ কোনটি? এইচএসসির সিলেবাসে কিন্তু আমরা বাক্য পড়ে এসেছি, বাক্যান্তর আমরা কিন্তু পড়েছিলাম। তো এটার সরল বাক্যের রূপ করতে হবে। সরল বাক্য কিভাবে করব? বিদ্বান যিনি, যিনি সর্বত্র আদরণীয়, এটা সরল বাক্য হয় নাই। তিনি বিদ্বান তাই, এটাও সরল বাক্য হয় নাই। বিদ্বান সকল ক্ষেত্রে সর্বত্র বলছে, এখানে এখানে আমি সকল ক্ষেত্রে বলতে পারবো না, এটাও ভুল। বিদ্বান সর্বত্র আদরণীয়, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 20 নম্বর। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাত ছিলেন নিচের কোন ঔপন্যাসিক? কে ছিল? প্রশ্নটা কোথা থেকে এসেছে? লেখক পরিচিতি। লেখক পরিচিতি, কোন লেখক পরিচিতি? এটা কি মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি শরৎচন্দ্র, নাকি বিভূতিভূষণ, নাকি তারাকেশ্বর বন্দ্যোপাধ্যায়? কার কথা বলা আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যে কি ছিল সঙ্গীতজ্ঞ হিসাবে খ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। নিচের কোন বাক্যটি নির্ভুল? কোন বাক্যটি নির্ভুল? দেখো, দারিদ্রতা, এটা ভুল। জনগণের দারিদ্রতাই, ভুল। দরিদ্র দূরীকরণের, ভুল। দরিদ্রতা একটি অভিশাপ, এটা শুদ্ধ। আর বাকি তিনটাই কি ভুল, প্রত্যয়গত ভুল বাকি তিনটাই। দেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংস, বিদ্যাপতি, নাকি বিবেকানন্দ, নাকি চণ্ডীদাস? একটা বিখ্যাত উক্তি দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষায়। আর এই উক্তিটা তোমাদের বইয়েও কিন্তু অনেক জায়গায় দেওয়া আছে। সবার উপরে মানুষ শুধু তাহার উপরে না, এটা আসলে কে বলেছিলেন? চণ্ডীদাস বলেছিলেন। কে বলেছিলেন? চণ্ডীদাস। নিচের কোনটি ফার্সি উপসর্গের উদাহরণ? দেখো, ফার্সি উপসর্গ অনেকগুলো কিন্তু আমরা দেখেছি। কি? বর, বে, ব, নিম, ফি, কার, বদ, কম, এগুলা। এখন আমরা দেখি এই যে বিষয়গুলো, এগুলো কোথায় আছে? প্রপরা নাই,
আম খাস লাগর, আরবি চলে গেল ব, এই যে বে বর বদ, বে বর বদ। তাহলে ফার্সি উপসর্গ কোনটা? 3 নাম্বার গুচ্ছ। ফার্সি উপসর্গ থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, প্রশ্ন আসার সম্ভাবনা আছে, পড়ে রাখতে হবে আমাদের। নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে? উরগ দ্বারা কি বোঝায়? সাপ, পন্নগ, সাপ, ভোজক, সাপ। দ্বিরথ দ্বারা কি বোঝায়? হস্তি বা হাতি বোঝায়, হস্তি বা হাতি। দেখো এই যে দ্বিরথ শব্দের অর্থ কি? হস্তি বা হাতি। তাহলে এটাই কি ভিন্ন অর্থ প্রকাশ করে? প্রশ্ন জগৎ থেকে এসেছে। সমার্থক শব্দ, সমার্থক শব্দগুলো আমাদের পড়ে রাখতে হবে। জৈবনের গান প্রবন্ধে কাজী নজরুল ইসলাম তরুণের সাধনা বলতে কি বুঝিয়েছেন? জৈবনের গান তোমাদের সিলেবাসে নাই, এটা 27 এবং 26-এর সিলেবাসে আছে, কিন্তু জৈবনের গান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতেছে, এই জন্য এখানে অ্যাড করা হয়েছে। জৈবনের গানে আসলে তরুণের সাধনা বলতে কি বোঝানো হয়েছে? এটা কি যুদ্ধ করা, রাজনীতি করা, পৃথিবীকে মনের মতো করে গড়ে তোলা, নাকি লেখাপড়া করা? জৈবনের সাধনা, জৈবনের গান প্রবন্ধে তরুণের সাধনা বলতে মূলত পৃথিবীকে মনের মতো গড়ে তুলতে চেয়েছেন। জৈবনের গল্পে জৈবন বলতে আসলে এক্সাক্ট কোনো বয়স বলা হয় নাই, যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত মানুষ যুবক থাকবে বা তার মধ্যে জৈবন থাকবে। এটা হচ্ছে একটা মানসিক অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কি? সেই বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বেতে, এই যে কাজটা করেছে কে? বুলবুলি। এন্ড বুলবুলি কি এখানে কর্তা? তাহলে কর্তা অবশ্যই কি হবে? কর্তৃকারক হবে। তাহলে কি কর্মকারক হচ্ছে না, অপাদান হচ্ছে না, কর্তৃকারকে সপ্তমী, এটা হবে। তাহলে কি হচ্ছে না? অধিকরণ হচ্ছে না। দেখো অধিকরণ কিন্তু আমরা বারবার পড়াই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি, যখন কোনো স্থান বোঝায়, স্থান বোঝালে কি হয়? স্থান বোঝালে অধিকরণ হয়। আবার একটা বিষয় আছে, স্থান থেকে কোনো কিছু বিচ্যুত হয়ে যাওয়া, চ্যুত হয়ে যাওয়া, এগুলো বোঝাইলে কিন্তু আবার অপাদান হয়। অধিকরণ থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসে। অধিকরণের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বৃষ যোগ তি, বৃষ যোগ কি, বৃষ যোগ কি, বৃ যোগ টি, কি হবে? বৃষ যোগ তি, বৃষ যোগ তি। দেখো আমরা একটু দেখি। মূর্ধন্য ষ এর পরে, এই নিয়মটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। মূর্ধন্য ষ এর পরে কি হয়? ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ এর স্থানে কি হয়? ট ও ঠ হয়। যেমন কি বৃষ্টি, কৃষ্টি, এই শব্দগুলা। তাহলে এখানে কি হচ্ছে? বৃষ যোগ তি হচ্ছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পদ্মা কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? প্রশ্নটা কিন্তু তোমাদের ফুল সিলেবাসে আছে। কোথায় আছে? ফুল সিলেবাস, ফুল সিলেবাস। বর্ষা, শরৎ, গ্রীষ্ম, বসন্ত, কোন ঋতুর কথা বলা আছে? বর্ষা ঋতুর কথা বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? একই কথা, 3টা করে বানান আমাদের প্রথমত দেখার দরকার নেই, একটা বানান ভুল হলে সেই গুচ্ছ আমরা বাদ দিয়ে চলে যাব। সদ্যজাত বানান ভুল, এক চোখেই তাকাইলেই বোঝা যাচ্ছে ওটা ভুল, ওটা আর দেখার দরকার নেই। শিরোমণি ঠিক আছে, শূন্য ঠিক আছে, শিরশ্ছেদ ঠিক আছে, বাকি দিকে তাকাই, শারীরিক বানান ভুল, আর দেখবো না কিছু। সমাহিত বানান ভুল, তাহলে 3টা ভুল হয়ে গেল, একটা গুচ্ছই শুদ্ধ থাকলো। এখন এই বানানগুলো শুদ্ধ রূপ আমরা যদি একটু দেখার চেষ্টা করি। দেখো শারীরিক বানান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের কিন্তু প্রশ্ন আসে। এই যে সমাহিত করা, সমাহিত বানানে কি হয়েছে? দীর্ঘে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন কে? এই প্রশ্ন থেকে, এই প্রশ্নটা বিগত বছর এসেছে, কিন্তু এভাবে আসে নাই। যে ব্যক্তি সম্পর্কে বলা আছে তার সম্পর্কে এসেছে। এখানে কার কথা বলা আছে? আবুল ফজল। কার কথা বলা আছে? আবুল ফজলের কথা বলা আছে। আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চট্টগ্রামের সাতকানিয়ায়। চট্টগ্রামের সাতকানিয়ায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এবং কি রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্ব পালন কিন্তু তিনি করেছিলেন। তার বেশ কিছু গ্রন্থ আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন কি চৌচির, রাঙা প্রভাব, দুর্দিনের দিনলিপি, মানবতন্ত্র,
একুশ মানে মাথা নত না করা ইত্যাদি, এই গ্রন্থগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রামে যে সাহিত্যিকগণ জন্মগ্রহণ করেছেন তাদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। তাহলে উত্তর কি হচ্ছে? আবুল ফজল। এখন আমরা ফাইনাল ডিভিশনের সেট 2 এর প্রশ্নগুলো সমাধান করব এবং বোঝার চেষ্টা করবো। আশা করি যে একের যে প্রশ্নগুলো ছিল তোমরা আসলে বুঝতে পেরেছো কোন বিষয়গুলো তোমাদেরকে আরেকটু রিভিশন দিতে হবে। এখন আমরা আরো বেশ কিছু প্রশ্ন দেখব। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প অতসী মামি, অতসী মামি কত বছর বয়সে রচনা করেন তিনি? আসলে কত বছর বয়সে রচনা করেন প্রশ্নটা আমরা কোথায় পাবো? আমরা যদি লেখক পরিচিতি পড়ি, লেখক পরিচিতি পড়ি তাহলে এটা পাবো। কোন লেখক পরিচিতি পড়লে পাবো? যে কোনো লেখক পরিচিতি পড়লে কি হবে? হবে না। কোনটা পড়তে হবে? মাসি পিসি। তাহলে কি এই প্রশ্নটা আমরা পাবো? তো তিনি কি 19 বছর বয়সে, নাকি 20 বছর বয়সে, নাকি 21 বছর বয়সে, নাকি 22 বছর, কত হবে? মাত্র 20 বছর বয়সে কি করেছিলেন? বন্ধুদের সঙ্গে বাজি ধরে কিন্তু এটা লিখেছিলেন। বন্ধুদের সঙ্গে বাজি ধরে। দেখো, মাত্র 48 বছর তিনি বেঁচে ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় মাত্র কি করেছিলেন? 20 বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি তার প্রথম গল্প অতসী মামি লিখে খ্যাতি অর্জন করেন। তারপর জীবনের বাকি 28 বছর নিরবিচ্ছিন্নভাবে তিনি লিখে গেছেন। মাঝে বছর তিনেক কি করেছিলেন? চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবায় নিয়োজিত ছিলেন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকায়? এই উক্তি থেকে বিগত বছরগুলোতে 2-3 বার প্রশ্ন এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে না আসলেও অন্য ইউনিটগুলোতে এসেছে। এটা আমাদের একটু জেনে রাখতে হবে। এটা কি সওগাত, নাকি মোহাম্মদী, নাকি সমকাল, নাকি শিক্ষা? এটা কোন পত্রিকায় লেখা থাকতো? শিক্ষা পত্রিকায়। দেখো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো। শিক্ষা পত্রিকা ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত হয়। সালটা না জানলেও চলতেছে, কিন্তু কাদের দ্বারা প্রকাশিত হয় এটা আমাদের একটু জানতে হবে। তালব্য বর্ণ কোনগুলো? এই প্রশ্নটা হয়তো অনেকের কাছে নতুন। দেখো, এই প্রশ্নটা বেসিক্যালি অষ্টম শ্রেণীর বইয়ে আছে। অষ্টম শ্রেণীর বইয়ে এমন একটা বর্ণনা দেওয়া আছে। অষ্টম শ্রেণীর বই অনুযায়ী তালব্য বর্ণ বলা হয় হ্রস্বই, দীর্ঘই, এই দুইটাকে। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর ভালোবাসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না, উক্তিটি কার? আগে বুঝতে হবে যে উক্তিটি কোথা থেকে এসেছে, কোথা থেকে নেওয়া হয়েছে। যেখান থেকে এসেছে ওইটা যে লিখেছে অবশ্যই উক্তি তার। তাহলে এটা আমরা কোথায় পাবো? এটা পাবো কি? আমার পথ। কোথায় পাবো? আমার পথ। তো আমার পথ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তাহলে উক্তিটি অবশ্যই কার? কাজী নজরুল ইসলামের। আমার পথ কোথা থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রুদ্র মঙ্গল। রুদ্র মঙ্গল। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোনটি পর্তুগিজ শব্দ নয়? আনারস, কামরা, আচার সবগুলোই পর্তুগিজ ভাষার শব্দ। অজুহাত কি? পর্তুগিজ ভাষার শব্দ নয়। পরবর্তী প্রশ্নে যাই আমরা। যত্ন করিলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? করলে, দেখো, যে ক্রিয়ার দ্বারা মনের ভাব কি হয় না? সম্পূর্ণ প্রকাশ পায় না, তাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া বলে। এখন আমি যদি বলি করলে, এখন করলে কি মনের ভাব সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না। তাহলে যত্ন করলে, বাকিটুকু আমার না বললে কি হচ্ছে না? মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এখানে করলে অবশ্যই কোন ক্রিয়া হবে? অসমাপিকা ক্রিয়া। যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হতো তখন কি হতো? সমাপিকা। পরবর্তী অংশে যাই। কো অপটেড এর পরিভাষা করছি। পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে আমাদের পরীক্ষায়, আমাদের বলে রাখতে হবে। সহযোজিত, যোজিত, সংযোজিত, সংযুক্ত, কি হবে? সহযোজিত। 8 নম্বর প্রশ্ন। উৎক্ষিপ্ত শব্দের উৎ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উৎক্ষিপ্ত।
ঊর্ধ্বে ওঠা, উৎক্ষিপ্ত করা মানে উপরে ক্ষিপ্ত হয়ে যাওয়া। এখন উৎক্ষিপ্তের তাহলে কি হচ্ছে, ঊর্ধ্বে প্রস্তুতি ক্ষিপ্রতা নিশ্চয়তা, এটা অবশ্যই কি ঊর্ধ্বে। 18 বছর বয়সে নেই ভয়, এর পরের লাইনটা কি? কবিতা যদি ভালোভাবে না পড়া থাকে এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি উত্তর করতে পারবে না, অবশ্যই কিন্তু কবিতা ভালো করে পড়তে হবে। 18 বছর বয়সে বয়সে নেই ভয়ের পরোচ্চারণ কি? পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। দুর্লভ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো, সন্ধির ক্ষেত্রে দুইটা কথা বারবার বলি, একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, আর একটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধি। এই দুইটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কি? বিশেষ নিয়মে সাধিত সন্ধি। নিপাতনে সিদ্ধ মানে কি? কোনো নিয়ম নেই। আর বিশেষ নিয়মে মানে কি? নিয়ম আছে কিন্তু মানে না। কিন্তু কি হয়নি? মানা হয়নি। দুর্লোক শব্দটা কি? নিপাতনে সিদ্ধ, কোনো নিয়ম নাই। এই যে সন্ধিগুলো আমাদের কি করতে হবে? একটু মুখস্থ করতে হবে। দু যোগ লোক, দ্বীপ যোগ লোক, দ্বি যোগ লোক, দ্বিবিসর্গ লোক কি হবে? দ্বীপ যোগ লোক। এখন একটা চার্ট দেখা, এই চার্টটা মুখস্থ করতে হবে অবশ্যই। এগুলো কি? নিপাতনে সিদ্ধ, মুখস্থ করতে হবে। এগুলো কি? বিশেষ নিয়মে সাধিত। বিশেষ নিয়মে সাধিত ক্ষেত্রে এই চারটা জিনিস আসে পরীক্ষা বারবার। সংস্কৃত, সংস্কার, উত্থান, পরিষ্কার, উপস্থাপন। একটা চরণের মাধ্যমে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। দেখো, সংস্কৃত সংস্কার উত্থান হলেও পরিষ্কার উপস্থাপন হয়নি। খুব সুন্দরভাবে একটা লাইন মনে রাখলে বিশেষ নিয়মে সাধিত যে সন্ধিগুলো থেকে প্রশ্ন আসে আমরা মনে রাখতে পারবো, উত্তর করতে পারবো। দেখো, সংস্কৃত সংস্কার উত্থান হলেও পরিষ্কার উপস্থাপন হয়নি। এগুলো কি? বিশেষ নিয়মে সাধিত সন্ধি, অর্থাৎ এগুলো নিয়ম আছে কিন্তু এগুলো নিয়ম মানে না। আর নিপাতনে সিদ্ধর যে উদাহরণগুলো আছে, পতঞ্জলি, বনস্পতি, তস্কর, আশ্চর্য, বনস্পতি, একাদশ, পরস্পর, গবাক্ষ, দুর্লোক, এগুলো আমাদেরকে কি করতে হবে? একটু মুখস্থ করতে হবে। দেখো, ব্যষ্টির বিপরীতার্থক শব্দ কি? শব্দটা অনেকের কাছে অনেক পুরাতন। যারা ইন্টারমিডিয়েটে অর্থনীতি পড়েছো, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা কনসেপ্ট ছিল, একটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি, একটা কি, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক মানে কি? ব্যক্তি একা কেন্দ্রিক। আর সামষ্টিক মানে কি? সবাই মিলে। সামষ্টিক মানে কি? সবাই মিলে, অর্থাৎ একটা হচ্ছে দেশের অর্থনীতি আর একটা কি ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা। তো ব্যষ্টিকের বিপরীতার্থ শব্দ তাহলে কি? সৃষ্টি, বৃদ্ধি, সমষ্টি, ভবিষ্যৎ কি হবে? অবশ্যই সমষ্টি হবে। পরবর্তী অংশে যাই আমরা। সন্ধ্যা শব্দের বিশেষণ কি? সন্ধ্যা শব্দের বিশেষণ সাজ হবে না, সন্ধ্যা হবে না, সন্ধ্যা মানে কি হবে? সান্ধ্য। এখান থেকে দুই টাইপের প্রশ্ন আসতে পারে, একটা কি আহ শব্দ দিয়ে বলতে পারে, শব্দ দিয়ে বিশেষণ বা বিশেষ্য চাইতে পারে, বিশেষণ বা বিশেষ্য কোনটা, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন কি আসতে পারে? শব্দ থাকবে, শব্দ দেওয়া থাকবে, তার বিশেষণ বা বিশেষণ, তার বিশেষণ বা বিশেষ্য। তাহলে আমরা কি বুঝলাম? বিশেষ্য আর বিশেষণ আমাদেরকে ভালো করে শিখতে হবে, বিশেষ্য আর বিশেষণ আমাদের ভালো করে শিখতে হবে, খুব একটা ভালোভাবে আমরা মনে রাখবো। দেখো, বিশেষণ হইতে গেলে কোনো শব্দের কি তারপরে অবশ্যই একটা বিশেষ্য বসাইতে পারতে হবে। আমি যদি তারপরে একটা বিশেষ্য না বসাইতে পারি তাহলে ওই শব্দটা কি কখনোই আসলে কি বিশেষণ হলো না। কারণ বিশেষণ কি করবে? আমাকে অবশ্যই বিশেষ্যকে বিশেষায়িত করবে। এই বিশেষ্য আর বিশেষণ নিয়ে তোমরা একটু পদ পরিবর্তনের বিভিন্ন উদাহরণ বিগত বছরগুলোতে এসেছে, ওগুলো অবশ্যই ভালো করে দেখবা। রামরায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। বিদ্বান হইলে অহংকার থাকা উচিত ছিল কিন্তু নাই। দুইটা জিনিসকে কি করতেছে? কানেক্ট করার চেষ্টা করতেছে। এটা কি সমুচ্চয়ী সংকোচক নাকি অনন্যই নাকি সমুচ্চয়ী বিয়োজক নাকি সমুচ্চয়ী? দেখো, এটা হচ্ছে সমুচ্চয়ী সংকোচক। দেখো আমরা একটু দেখার চেষ্টা করি। যে অব্যয় পদ বাক্যের একটি পদের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন করে
বিয়োজন করে বা সংকোচন ঘটায় তাকে কি বলা হয়? সমুচ্চয়ী অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয় কয়েক ধরনের হতে পারে, যেমন সংকোচক, সংযোজক হতে পারে, বিয়োজক হতে পারে, সংকোচক হতে পারে, অনুগামী হতে পারে। এই চারটা ভাগে মিললি হবে। উপরোক্ত বাক্যে এই যে অথচ, এটা কি হয়েছে? বাক্যের মাঝে ভাবের সংকোচন সাধন করেছে, এজন্য এটা কি হবে? সমুচ্চয়ী সংকোচক। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের অবস্থান কোথায়? এই অঙ্ক আর দৃশ্যটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। আমাদের মোট 4টি অঙ্ক, দৃশ্য আছে কয়টি? 12টি। আর একটা কথা বলা আছে কি, সিরাজউদ্দৌলা স্বয়ং উপস্থিত আছে কি? একটা দৃশ্যে সে স্বয়ং উপস্থিত আছে। মেইনলি আমাদের এই দুইটা জিনিস জানার দরকার, একটা হচ্ছে 4টা অঙ্ক, 12টা দৃশ্য, এখান থেকে প্রশ্ন আসে। এখন তোমরা কি করবা, প্রত্যেকটা দৃশ্য যদি তুমি একটু ঘটনাগুলো ভালো করে মনে রাখতে পারো, তাহলে দেখবা যে কোন দৃশ্যের স্থান কোথায় তুমি খুব সহজে মনে রাখতে পারতেছো। তাহলে প্রথম অঙ্কের প্রথম, এই দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? এটা হচ্ছে নবাবের দরবারে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শব্দটি ফার্সি মুসাফির আরবি ভাষার শব্দ, তকদির আরবি ভাষার শব্দ, পেরেশান ফার্সি ভাষার শব্দ, ফার্সি, মাজলুম মজলুম কি আরবি ভাষার শব্দ? দেখো, তকদির শব্দটির অর্থ কি? ভাগ্য, এটা আরবি ভাষার শব্দ। মজলুম শব্দটি কি আরবি শব্দ, যার অর্থ কি? অত্যাচারিত। পেরেশান শব্দটি ফার্সি ভাষার শব্দ, যার অর্থ কি? উদ্বিগ্ন বা চিন্তিত। মুসাফির শব্দটি কি আরবি, যার অর্থ কি? ভ্রমণকারী, সফরকারী ইত্যাদি। সুরভি এর বিপরীতার্থক শব্দ কোনটি? সুরভি শব্দ অর্থ কি? সুগন্ধ জাতীয় কিছু। কৃষ, শুভ্র, প্রতি, সুশীল। দেখো, এই প্রতি শব্দটা তোমাদের অনেকের কাছে নতুন, এটা দ্বারা একটু দুর্গন্ধ জাতীয় কিছু বোঝায়, একটু কি দুর্গন্ধ জাতীয় কিছু। তাহলে সুরভির বিপরীতার্থক শব্দ অবশ্যই কি হবে? প্রতি হবে। বিপরীতার্থক শব্দ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, পড়ে রাখতে হবে। নিচের কোনটি দেশি শব্দ নয়? কলা দেশি শব্দ, ডাব দেশি শব্দ, চুলা দেশি শব্দ, তিনটাই কি দেশি? তিনটা দেশি যখন পারছি আমরা, তাহলে পরেরটাই কি? অবশ্যই অন্য বিদেশি ভাষার শব্দ। তাহলে চাবি কি? পর্তুগিজ ভাষার শব্দ। কি শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? একটু আগে দেখে এসেছি, নিপাতনের সিদ্ধ মানে কি? এ কি করবে না, নিয়ম, এর কি ডিরেক্ট কি বলি, নিয়ম নেই, এর কোনো কি নেই, নিয়ম নেই। নিপাতনের সিদ্ধ মানে কি? এর কোনো নিয়ম নেই। আর বিশেষ নিয়মে কি? নিয়ম আছে কিন্তু মানে না, নিয়ম আছে মানে না। ওকে। তো এখানে নিপাতনের সিদ্ধর উদাহরণ আমরা কোনটা দেখেছিলাম? একাদশ দেখেছিলাম। আবারও সেম স্লাইডটা দেখাই, বারবার দেখো এই জিনিসগুলো, তাহলে মনে রাখবা। কি? সংস্কৃত সংস্কার উত্থান হলেও পরিষ্কার উপস্থাপন হয়নি, এগুলো কি? বিশেষ নিয়মে, বিশেষ নিয়মে সাধিত সন্ধি। আর এটা হচ্ছে কি? নিপাতনে। পতঞ্জলি, বনস্পতি, তস্কর, দুর্লোক, আচার্য, বৃহস্পতি, একাদশ, পরস্পর, গবক। কোন বানানটি শুদ্ধ নাই? বিকিরণ শুদ্ধ আছে, উত্তর হচ্ছে না। বিকর্ষণ শুদ্ধ আছে, উত্তর হচ্ছে না। উপাধ্যায় শুদ্ধ আছে। এটাই কি? উদীচী বানানে কি হবে? দুইটাই দীর্ঘই হবে, উদীচী। আচ্ছা, যাহা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় কি বলে? দুর্জয়, অদম্য, কষ্টার্জিত, পরিশ্রমরত। কষ্টে অর্জন করা যায় তাকে কি বলা হয়? কষ্টার্জিত। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যানের নাম কি? লাইলি, মজনু, চন্দ্রাবতী, পদ্মাবতী, ইউসুফ জুলেখা। প্রথম প্রণয় উপাখ্যান আসলে কোনটা ছিল? ইউসুফ জুলেখা। দেখো, ইউসুফ জুলেখার কথা যদি আমরা চিন্তা করি, ইউসুফ জুলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের কি একটা প্রণয় কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কি? শাহ মোহাম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। এর পাশাপাশি যেটা আছে লাইলি মজনু, লাইলি মজনু থেকে প্রশ্ন এসেছে। লাইলি মজনু কে লিখেছেন? দৌলত উজির বাহারম খান। পদ্মাবতী থেকে প্রশ্ন এসেছে, পদ্মাবতী আমাদের কে লিখেছেন? আলাওয়াল লিখেছেন। যদিও আলাওয়াল মেইন লেখক না, মেইন লেখককে মালিক মোহাম্মদ জাইসির পদ্মাবত কাব্যই হচ্ছে মেইন কাব্য। সেখান থেকে উনি কি করেছেন? অনুবাদ করেছেন। অপরিচিতা গল্পে ফুলের বুকের উপরে কি এসে বসেছিল? খুবই সহজ একটা প্রশ্ন, কোথা থেকে নেওয়া হয়েছে? অপরিচিতা। বারবার পড়েছো তোমরা। অপরিচিতা গল্পে কি বসেছিল? মৌমাছি? না, মৌমাছি বসার কথা বলা নাই, বলতার কথা বলা নাই, হামিং বার্ডও নাই। কি আসার কথা বলা আছে? ভ্রমর আসিয়া বসিয়া ছিল। কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ কি? সামান্য ইঙ্গিত, মাত্র সূচনা, ক্ষণস্থায়ী আবির্ভাব। দেখো, কলিযুগের কথা বলা আছে, বিলাসী গল্পে কিন্তু এক জায়গায় বলা আছে। কলিযুগ হচ্ছে কি? হিন্দু ধর্মের 4 যুগের শেষ যুগ, যে যুগে এসে কি অসত্য, মিথ্যা, অধর্ম এই জিনিসগুলো বেড়ে যাবে। তো কলির সন্ধ্যা হচ্ছে মানে কি? এই খারাপ কাজের কি হচ্ছে? মাত্র সূচনা হচ্ছে।
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? রাঙা আলো, না এটা তৎপুরুষ না। রঙ্গ, রস রঙ্গ, এটাও না। ভাঙা গড়া, এটাও না। এই যে বঙ্গভঙ্গ কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম, কি দ্বিতীয় তৎপুরুষের উদাহরণে পড়ে আসলাম। বঙ্গকে ভঙ্গ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরাভব শব্দে পরাশ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরাভব শব্দের অর্থ কি? পরাজয়। পরাজয় এখন কি অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে দেখো? অভাব না, পরাজয় দ্বারা অভাব কিছু না, আধিক্যও না, বিকৃত না। পরাজয় দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? বিপরীত। বিপরীত বোঝাচ্ছে। বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা একটু আগেও দেখলাম, এ ধরনের প্রশ্ন আমাদের আসবে, আমাদের পড়ে রাখতে হবে। কোন পত্রিকা? এটা কি সমকাল, দর্পণ, ভারতী নাকি কালবেলা? দেখো, আমরা যখন অপরিচিতা পড়েছিলাম, অপরিচিতা, ওটা কি ছিল? সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র। যখন মাসি পিসি দেখেছিলাম তখন কি ছিল? পূর্বাশা পত্রিকার। আর এই যে বিলাসী, বিলাসী আমার কোন পত্রিকা? ভারতী পত্রিকা। কোন পত্রিকা? ভারতী পত্রিকা। লাজ অফ শব্দের লা কোন ধরনের উপসর্গ? দেখো, আম, কাশ, লা, গর, এগুলো আমার কি উপসর্গ হচ্ছে? আরবি উপসর্গ। তাহলে এটা কি ফার্সি? ফার্সি না, হিন্দি না, ইংরেজি না, এটা কি হচ্ছে আমার? আরবি উপসর্গ। পরবর্তী প্রশ্ন। অনুদিত গ্রন্থ পদ্মাবতী এর মূল গ্রন্থের নাম কি? এটা কিন্তু আজকে আমি বহুবার বলেছি। পদ্মাবতী এর মূল গ্রন্থ কি? পদুমাবাদ কাব্য, যেটা কে লিখেছেন? মালিক মোহাম্মদ জয়সী। মালিক মোহাম্মদ নাই অনেক জায়গায়, মালিক জাইসি। টাউনশিপের বাংলা পরিভাষা কি? শহর না, নগরায়ন না, নগরবিদ্যা না। টাউনশিপ বলতে কি বোঝায়? উপশহর। উপশহর। নিচের কোনটি ঘোষ ধ্বনি? ঘোষ ধ্বনি তাহলে কি? প্রথম দুইটা কি থাকে? বর্গের প্রথম দুইটা কি থাকে? অঘোষ। তাহলে প্রথম দুইটা যেখানে আছে সেটা কিন্তু হবেই না। চ, ছ প্রথম দুইটার মধ্যে হচ্ছে না। প, ফ হচ্ছে না। ত, থ প্রথম দুইটার মধ্যে নাই, বাইরে। তাহলে এটা কি হচ্ছে আমার? ঘোষ ধ্বনি। ক, খ প্রথম দুইটার মধ্যে হচ্ছে, এটা তাহলে কি? উত্তর হচ্ছে না। ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। প্রশ্নটা কি ধরনের আসতে পারে? যেমন বলতে পারে তোমার, কোনটা ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ, আবার অঘোষ মহাপ্রাণ, আবার অঘোষ অল্প প্রাণ, ঘোষ মহাপ্রাণ, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জন্য তোমাকে অবশ্যই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি খুব ভালো করবে। তো আশা করি আমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করলাম, এই টপিকগুলা তোমার পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে। তো সবাই ভালো থাকবা, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ।